গতকাল 5ই ফেব্রুয়ারি রাত্রি 9টায় শেখ হাসিনার একটা ঘোষণা দেওয়ার কথা ছিল। শেখ হাসিনা নিজে বলেছিল যে একটা ঘোষণা দিবে সে ছাত্রদের উদ্দেশ্যে। তার প্রতিক্রিয়ায় ছাত্ররা শেখ মুজিবের 32 নম্বর ধানমন্ডি 32 নম্বর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে আর কি। সারা রাত ধরেই প্রক্রিয়া চলেছে, আজকে সকাল পড়লেও ভাঙচুর হয়েছে। তো এই প্রসঙ্গে আপনি কিছু বলেন। সে ভাঙচুর তো এখনো চলছে, এখনো চলছে সম্ভবত। হ্যাঁ, হ্যাঁ, সিদ্ধান্ত হচ্ছে যে শেখ মুজিবের বাড়ি রাখবে না। হ্যাঁ, ছাত্র জনতা হ্যাঁ, কালকে থেকে তো হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল ওই ধ্বংস উৎসব বলবো উৎসবে অংশ নেওয়ার জন্য। শেখ মুজিবের স্মৃতি মুছে ফেলার উৎসব যেটা, সেই উৎসবে অংশ নেওয়ার জন্য হাজার হাজার, আমি যেটুকু দেখেছিলাম ইয়েতে ভিডিওতে যা দেখেছিলাম তাতে মনে হচ্ছিল হাজার হাজার মানুষ ছাত্র বিশেষ করে ছাত্র জনতা যখন একত্রিত হয়েছিল। পরে বুলডোজারও এসেছিল, প্রায় ধ্বংসস্তূপে পরিণত করেছে। সামান্য কিছু বাকি আছে বোধহয় এখনো, জানি না আজকেও সম্পূর্ণ মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারবে কিনা। বিরাট ঘটনা এটা, এটা খুব তাৎপর্যপূর্ণ মনে হয়েছে আমার কাছে। এটা মানে যে বিপ্লবটা অনেকটা শীতল হয়ে এসেছিল এই অন্তর্বর্তী সরকারের স্লথ কার্যকলাপ বা পদক্ষেপের কারণে হোক, আর তাদের কিছুটা দিশাহারা মনোভাবের কারণে হোক, বা কি করবেন নির্দিষ্ট লক্ষ্য ওইভাবে স্থির বলতে তারা করতে পারছিল না বা দৃঢ় হতে পারছিল না। ফলে অনেকটা এই আন্দোলনের তীব্রতা অনেকটা কমে গিয়েছিল। হাসিনার বিরুদ্ধে ক্রোধ বা আক্রোশ যেটা সাধারণ মানুষের মধ্যে ছিল কমে গেছিল মনে হচ্ছিল, সেটা পুনরুজ্জীবিত হয়েছে। প্রচন্ড বিস্ফোরণ একটা ঘটেছে হাসিনার এই যে ভাষণ দেওয়ার ঘোষণা, সে জাতির উদ্দেশ্যে সোকল মানে ভাষণ, তার এই ঘটনায় যথেষ্ট অগ্নিতে ঘৃত আহুতি দেওয়ার জন্য এটি হয়েছে। এটাকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা মনে করি, খুবই গুরুত্বপূর্ণ। অনেকে কারো কারো মানে কি বলবো শোক উতলে পড়ছে দেখলাম। মানে এই ধ্বংসলীলা কেন কতদিন আর চলবে, এই সমস্ত বাণী কেউ কেউ বিতরণ করে। এরা ইতিহাস থেকে আসলে শিক্ষা নেয় না, ইতিহাস থেকে এরা শিক্ষা নেয় না। অন্যান্য জাতি যারা বড় হয়েছে, প্রতিহিংসা প্রতিশোধের চিন্তাটাও একটা বড় কিন্তু চিন্তা, একটা বড় প্রতিশোধের আকাঙ্ক্ষাও কিন্তু বড় শক্তির কারণ হতে পারে। অন্যায় যারা করে, অপরাধ যারা করে, সীমাহীন অন্যায় যারা করে, তাদেরকে ক্ষমা করে দিলে এটা দুর্বলের ধর্ম হতে পারে, সবলের এটা হয় না। এই যে চীনের ঘটনা, আমি চীনের ইতিহাস পড়েছিলাম। মঙ্গলরা চেঙ্গিস খানের নেতৃত্বে চীন আক্রমণ করে, ওই 13 শতাব্দীর দিকে আক্রমণটা করেছিল, মনে থাকে না এত, 12 শতাব্দী অথবা 13 শতাব্দীতে চীন আক্রমণ করেছিল। চীনে তখন 10 কোটি মানুষ ছিল, 10 কোটির মধ্যে 2 কোটি মানুষ নিহত হয়েছিল চীনের মঙ্গল আক্রমণে। চেঙ্গিস খান জয় করেছিলেন, চীনের একটা বিশাল অংশ তিনি জয় করেছিলেন, প্রায় সবগুলা চীন। তারপরে তার বংশধরও করেছিল যারা ছিল কিছুদিন সেখানে। 100 বছরের মতো কিছু কম বা কিছু বেশি বা কিছু কম মঙ্গল শাসন ছিল। মঙ্গল শাসন যখন উচ্ছেদ করলো চীনারা, ওখানে গণবিপ্লব হয়েছিল, গণবিস্ফোরণ হয়েছিল। খুব মজার ব্যাপার হচ্ছে বৌদ্ধ সন্ন্যাসীরাও কোথাও কোথাও এই গণবিস্ফোরণের নেতৃত্ব দিয়েছিল। আচ্ছা, বৌদ্ধরা তো অহিংস, কিন্তু মঙ্গল হানাদারদের বিরুদ্ধে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে কোথাও কোথাও বৌদ্ধ শ্রমণরা অগ্রণী। তাদের তো সমাজে একটা আলাদা প্রতিষ্ঠা থাকে, তাদের তো অস্ত্র ধরা নিষিদ্ধ, কিন্তু শ্রমণদের জন্য, বৌদ্ধ শ্রমণদের জন্য, ভিক্ষুদের জন্য বা ভিক্ষুণীদের জন্য
অস্ত্র ধারণ নিষিদ্ধ ধর্মীয় মতে, কিন্তু তারা মানে নেই। এত মানে ঘৃণা মানুষের ছিল, বা সবারই ঘৃণা ছিল মঙ্গলদের শাসনের প্রতি। তারপর যখন গণবিপ্লব শুরু হলো, মঙ্গলদের বিরুদ্ধে যখন গণবিদ্রোহ শুরু হলো বিভিন্ন জায়গা থেকে, তখন মঙ্গলদের পরাজয় হয়। পরাজয় পরে প্রত্যেকটি মঙ্গলকে তারা হত্যা করেছিল চীনারা, প্রত্যেকটা একটা মঙ্গলকে তারা বাঁচিয়ে রাখে নাই। চীন তো বিশাল এলাকা, বিস্তীর্ণ এলাকায় মঙ্গলরা ছিল, শাসন করত। পরাজিত হওয়ার পরে গোটা মঙ্গল জনগোষ্ঠীর অত অভিজাত শ্রেণী ছিল, কেউ বিচার ছিল না, সবাইকে হত্যা করেছিল। শুধু এইটুকুই না, চীনারা আরেকটা যে কাজ করেছিল, সেটা কি বলবে, কারো কাছে মনে হতে পারে যে একেবারে বর্বরচিত কাজ হয়েছে, কারো কাছে মনে হবে যে এটা বিরচিত কাজ, যে যেভাবে দেখে। সেটা হচ্ছে সমস্ত মঙ্গোলিয়ায় এই যে 100 বছরের মতো সময়, কম বেশি 100 বছর সময়, যতগুলো মঙ্গল স্থাপত্য তৈরি হয়েছে, যত বিল্ডিং, হ্যাঁ চীনে আর কি, মঙ্গোলীয় শাসকরা যত নির্মাণ করেছিল, প্রত্যেকটাকে ধ্বংস করা হয়েছিল। শুধু তাই না, প্রাচীরের তলদেশ পর্যন্ত খোঁড়া হয়েছিল। প্রাচীর ধ্বংস করে সন্তুষ্ট না চীনারা, মাটি খুঁড়ে, ওগুলো মাটি খুঁড়ে নিচের যে ইট বা প্রস্তরখণ্ড যাই থাক, ভিত্তিমূল পর্যন্ত উপরে ফেলেছিল, উপরে তুলে ফেলে দিয়েছিল। সমগ্র চীনে একটা স্মৃতিচিহ্ন রাখে নাই মঙ্গল শাসনের। এমনি একটা জাতি এত বড় হয়েছে, আর আমাদের এখানে কি হয়েছে, মায়াকান্না। মায়াকান্না মানে দরজা খুলে দিয়েছে, যে আসো আরো যা খুশি করো, থাকো, যাও, যা খুশি করো। কবি, আমাদের মহাকবি কবিতা লিখছে, দেবে আর নেবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। তো এই হচ্ছে আমাদের এইখানকার, মানে কি বলবো, এটা সাইকোলজি, মনস্তত্ত্ব। আর চীনের মনস্তত্ত্ব হচ্ছে ওই তফাৎটা এখানেই, তফাৎ এখানে। এবং চীন এমনি বড় হয় নাই। এরপরে চীন মঙ্গলদের শাসনে আর যায়নি, মঙ্গলরা আর সাহস করে নাই। না, এরপর তো মঙ্গলদের নির্মূল করে দিয়েছিল, আর একটা ইতিহাস। হ্যাঁ, মঙ্গোলিয়ার যে মঙ্গলরা ছিল, এই চীনের পরে মঙ্গলদের অত্যাচার বহুবার যুগ যুগ ধরে চলেছিল, আক্রমণ করতো, লুটতরাজ করতো। এই সমস্যার সমাধানের জন্য ওরা গোটা জনগোষ্ঠীকে নির্মূল করে দিয়েছিল, এবং তাদের স্মৃতিচিহ্নকেও, যেগুলো তারা বানিয়েছে। সেটা তো হয়েছে স্মৃতিচিহ্ন দেশের ভেতরে। মঙ্গোলিয়া গিয়েও ওরা মঙ্গলদের ছাড়ে নাই পরে। যাই হোক, ওটা আরেকটা কাহিনী। হ্যাঁ, সবাই নষ্ট হবে বা অন্যদিকে মনোযোগ চলে যাবে আমাদের। চীনাদের এই যে গৌরববোধ, নিজের জাতিসত্তা নিয়ে, সভ্যতা নিয়ে, সংস্কৃতি নিয়ে, কেউ ওদেরকে পদানত করে রাখতে পারে নাই। জাপানিরা চেষ্টা করেছে, পারে নাই। ইউরোপীয়রা দখল বন্ধ করেছিল, আর বিস্তীর্ণ এলাকা রাখতে পারে নাই। এমনি একটা জাতি এত বড় হয় না। এই যে আমরা বাংলাদেশের মতো দৃষ্টান্ত স্থাপন করেছে, আমরা করেছি, আমাদের ছেলে মেয়েরা করছে। এই যে বিদ্রোহ যেটা শুরু হয়েছে 2024-এর 5ই আগস্ট, জুলাই থেকে আগস্ট পর্যন্ত, 5ই আগস্ট পর্যন্ত যেটা হয়েছে, বিশাল ঘটনা। একটা পর্যায়ে পার করেছিলাম, এখন মনে হচ্ছে যে এইবার বোধহয় কমপ্লিশন, সম্পূর্ণতার দিকে আমরা যাচ্ছি, এবং আমাদের ছাত্ররা যাচ্ছে। যেই এই কাজটা করে থাকুক, যারাই ডাক দিক, এই ঘটনা আমার হচ্ছে মনে হচ্ছে বিপ্লবের দ্বিতীয় পর্যায়ের সূচনা। মানে প্রথম পর্যায়ে যেটা এ পর্যন্ত যেটা হয়েছে, এটা বিপ্লবের, অনেকে এটাকে বিপ্লব অভ্যুত্থান বলতে রাজি হয় না, কারণ বিপ্লবের পরে যে পরিবর্তনগুলো হয় সেটা হয়নি, সেটা সেভাবে হয়নি। কিছু সামান্য কিছু পরিবর্তন হয়েছে, সেভাবে না। একটা জায়গায় আটকে ছিল, এটি মনে হচ্ছিল। এই জায়গা থেকে মুক্তিটা হলো এই ঘটনার মধ্যে দিয়ে। এই
এইগুলো আমি সিম্বলিক মনে করি, প্রতীকী ঘটনা। এই ধ্বংসগুলো এগুলো প্রতীকী মানে ঘটনা। গুরুত্ব এর অনেক বেশি। কয় টাকার সম্পদ ধ্বংস করছে সেটা বড় কথা না, কয়টা স্থাপনা ধ্বংস করছে সেটা বড় কথা না, প্রতীকী মূল্য। ঘৃণার জায়গাগুলো, যে জায়গাগুলো এই জাতির জন্য, জনগণের জন্য অপমান সূচক ছিল, ঘৃণা সূচক ছিল, সেগুলো ধ্বংস করে দিচ্ছে। ঘৃণাটা গিয়ে প্রকাশ করছে শেখ মুজিব, হাসিনা, এদের বিরুদ্ধে যে মানুষের যে ঘৃণা, ক্ষোভ, তার প্রকাশ করছে এইভাবে। এতে কিছু লোক অনুক্ষুণ্ণ হতে পারে, মনে কষ্ট পেতে পারে, পাক। এমনি যারা হাসিনা বা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি বা চামচা, তারা তো খুবই কষ্ট পেয়েছে, তাদের কষ্টের জন্য তো আমাদের মাথা ব্যথা কোনো কারণ নাই। তারা যা করে তাই পাক, কিছুই যায় আসে না তাদের জাতির। কিছু লোক আছে আবার এর মধ্যে যারা হাসিনার সমর্থক না, কিন্তু এগুলো আবার পছন্দ করে না। কি দরকার এত সম্পত্তি ধ্বংস করে এগুলো, হ্যাঁ কি লাভ, এই তো ওখানে থাকা যেত, কিছু মানুষের তো জায়গা হতো ওখানে। এগুলো আসলে এর মূল্য আলাদা, এগুলো প্রতীকী মূল্য। ওই প্রতীকগুলোকে ধ্বংস করা দরকার। জনগণ সেই প্রতীকগুলোকে ধ্বংস করছে, ধ্বংসের মধ্য দিয়ে জনগণের উত্থান হচ্ছে, এটা নবজীবন হচ্ছে, একটা জনগণের, একটা জাতির নব উত্থান হচ্ছে। এটার মূল্য অনেক বেশি। এইটা জাতির মনে, জনগোষ্ঠীর মনে যে প্রেরণা তৈরি করে, তা নিয়ে মানুষ এগিয়ে যায়। একটা জাতি বড় হয়, এমনি বড় হয় না, তার ভেতরে প্রেরণা লাগে, তার অতীত থেকে সে প্রেরণা আসে, ইতিহাস থেকে আসে, সংস্কৃতি থেকে আসে, ঘটনার মধ্যে দিয়ে আসে। পুরো দাসসুলভ মনোভাব থেকে প্রেরণা আসে না, দাসত্বের উত্তরাধিকার থেকে সেই প্রেরণা আসে না, ওটা আসে বিদ্রোহ থেকে। আর বিদ্রোহ মানে তো রক্তপাত, বিদ্রোহ মানে তো ধ্বংস। ধ্বংস না হলে তো গড়াও যায় না, আসলে অসম্ভব। তুমি পুরানোকে ধ্বংস না করে তুমি কি করে করবে? নতুন কিছু করা যায় না। সুতরাং এই ধ্বংসের প্রয়োজন ছিল। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, এই যে আন্দোলনটা শুরু হলো, এটা নবতর আন্দোলন বলা যায়। এটা নতুন উত্থান, অভ্যুত্থানও বলতে পারো। ছাত্র জনতার নতুন করে আরেকটা অভ্যুত্থান ঘটছে, দ্বিতীয় অভ্যুত্থান। হ্যাঁ, দ্বিতীয় অভ্যুত্থান। এইবার এটাকে বিপ্লবী অভ্যুত্থানে পরিণত যদি করতে পারে ছাত্ররা, আমি আশাবাদী। এই ছাত্রদেরকে পেছনে ফেরানো সম্ভব না। এমনই অসাধ্য সাধন তারা করেছে, প্রথমবারই করেছিল। হাসিনা পালিয়ে গেছে তাদের ভয়ে, এত মানুষ মেরেছে, এত ছাত্রকে হত্যা করেছে, তারপর পালিয়েছে। এইবার দ্বিতীয়বার ছাত্ররা দেখিয়ে দিয়েছে যে তারা ঘুমায় নাই, তারা এখনো জেগে আছে, তারা এখনো পিছপা না। এবং এইটাকে সবাইকে ধারণ করা উচিত। ছাত্রদের এই মানে যে কর্মকাণ্ড যেটা হচ্ছে সারা দেশব্যাপী, আওয়ামী লীগের যে প্রতীকগুলো আছে, দুঃশাসকদের বাসগৃহ বা অফিস তাদের যেগুলো আছে, আক্রমণ করছে, ভালো, দরকার আছে। আবার নতুন করে হবে এগুলো, গড়ার যদি প্রয়োজন হয় নতুন করে করবে। ওদের স্মৃতিচিহ্ন এদেশে থাকবে না, সবকিছু নতুন করে করতে হবে। ওই মানে দেবে আর নেবে, মেলাবে মেলিবে, ওইসব গান চলবে না। ওই গান গাওয়া এখানে চলবে না। মানসিকতা দিয়ে আসলে কোনো জাতি বড় হয় না। এখানে ওইভাবে, এখানে ওদের কোনো জায়গা নাই, কোনো ক্ষমা নাই। বিচার হবে, শাস্তি হবে, ওই বিচারেরই এটা একটা অংশ। আর দাসত্ব মনোভাব নিয়ে তো আসলে বেঁচে থাকাটা আসলে তার থেকে মৃত্যুই ভালো। অনেকে অতি শান্তি পায়, খুব শান্তিবাদী, অহিংসা আছে। কিছু তো ক্লিব নির্বীর্য মানুষও তো থাকে, তারা অতি সান্ত্বনা পায়। তো সেইটা তো কোনো জাতির কাছে গ্রহণযোগ্য হওয়া উচিত না।
ওটা তো কোনো আদর্শ পথ তো নয়, এগুলো হচ্ছে কুকুর বিড়ালের মতো বেঁচে থাকার মতো না, কোন রকমে কোনো রকমের। হ্যাঁ, বিড়াল কুকুর বা তার চেয়ে অধপতিত প্রাণী হিসেবে বেঁচে থাকা, ওইভাবে বাঁচা তো মানুষের লক্ষ্য হওয়া উচিত না।